প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা আসন্ন পৌর নির্বাচন নিয়ে কথা বলবো মূলত, আর অন্যান্য বিষয়ে যদি সময় থাকে সেটা চেষ্টা করব। আর আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন দুজন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, এবং আমাদের সাথে আছেন প্রফেসর ফেরদৌস হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাই, আপনি সাবেক নির্বাচন কমিশনার, আপনি নির্বাচন নিজে থেকে করেছেন, অভিজ্ঞতা আলোকে আপনার কাছে জানতে চাই যে এই যে সামনে যে পৌর নির্বাচন হচ্ছে, এটা নিয়ে কেমন ভাবছেন, আপনার ভাবনাটা কেমন? বিশেষ করে নির্বাচন নিয়ে সামনে অনেকে সংশয় প্রকাশ করেছেন, বিশেষ করে একটা বড় দল বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে বলে তারা মনে করছে না। ধন্যবাদ। সাধারণত আমাদের দেশে যে কোনো ইলেকশন যে কোনো সময় নিয়ে কিন্তু সংশয় থাকে কারো না কারো। যারা একটু ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে তারা সন্দেহটা বেশি থাকে। আর আমাদের ইনস্টিটিউশনগুলো তো এখন পর্যন্ত সেই রকম গড়ে ওঠে নাই এবং সেরকম নিউট্রাল ইনস্টিটিউশন বলে কাজও করতে পারে না। ও নানাবিধ কারণে কাজ করতে পারলেও অনেক স্ট্রাগল করতে হয়। তো আমাদের ইনস্টিটিউশনগুলোর সেই অবস্থা, বিশেষ করে নির্বাচন কমিশন স্বাধীনতার পরের থেকে ইলেকশন কমিশনের যে চরিত্র ছিল, মাঝখানে কিছুদিন যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন মোটামুটি এটা একটা শেপ নিয়েছিল। সেখানেও তো অনেক কথাবার্তা থাকতে পারে, কিন্তু একটা শেপ নিয়েছিল। তো বিগত কয়েক বছরে এই শেপটা আবার ভেঙে গেছে। আমরা যা দেখলাম কতগুলো ইলেকশন, এটা ইলেকশন কমিশনের জাজমেন্টটা কিভাবে হয়। ইলেকশন কমিশনের একটা ইনস্টিটিউশনের জাজমেন্ট হয় যখন তার ফাংশনগুলোকে দেখা যায়, সেই ফাংশনগুলোকে যখন মূল্যায়ন করা হয়। তো আমরা এই কতগুলো ইলেকশন দেখলাম 2014 সালের পরের থেকে। এই ইলেকশনগুলোতে যদি আমরা অ্যাসেস করি তাহলে দেখব যে নির্বাচন কমিশনের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা আপনার যথাযথ ছিল না। তার মানে দ্য ডিকে ইন দি ইনস্টিটিউশন। কাজে এইসব কারণে মানুষের যে ট্রাস্টটা হলো সবচেয়ে বড়। ডেমোক্রেসিতে যদি সিস্টেমের উপরে ট্রাস্ট না থাকে এবং পার্টিকুলার ইলেকশন কমিশনের উপরে ট্রাস্ট না থাকে, ভোটিং সিস্টেমের উপরে যদি ট্রাস্ট না থাকে, মানুষের যদি ট্রাস্ট না থাকে যে আমি গেলে পরে আমার ভোটটা দিতে পারবো বা দিলে আমার ভোটটা আমার মর্জিটা ট্রান্সলেট হবে কিনা। উনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, উনি হয়তো এই জিনিসটা আমার থেকে আরও ভালো বলবেন। ইলেকশন ক্রেডিবল, ফেয়ার, ফ্রি আমরা বলি, এর অনেকগুলো উপাদান আছে। খুব মোটা দাগে যদি বলি আমি, উপাদানের মধ্যে যেগুলো আমি কয়েকদিন থেকে বলছি, উপাদানের মধ্যে একটা হচ্ছে যে আইন প্রণয়ন, আইন প্রয়োগ এবং আইনের একটা কি বলে এটাকে, মানে জাজমেন্ট, আইনটাকে যেটাকে আমরা বলি অ্যাডজুডিকেশন। এখন আমরা প্রথমেই ধরুন এই নির্বাচনের কথা, আমি কে কি বললো ওটা বাদ দেন, আপনি আইনগুলো পড়ে দেখেন, আইনগুলো নাথিং বাট আ ট্র্যাপ। এরকম আইন আমরা গত কয়েক বছর ছিলাম, আমরা করেছি, এরকম আইন কিন্তু আমি দেখিনি যে ফার্স্ট টাইম দলীয় হচ্ছে, একটা দলের একজন মাত্র প্রার্থী হবেন, মানে একজন মনোনয়ন দেবেন, প্রার্থী তো একজনই, মনোনয়ন দেবেন। এর মধ্যে অনেকগুলো ক্যাচ আছে। নমিনেশন পেপার 14 পৃষ্ঠার, সেখানে এফিডেভিট দিতে হয়। যে কোনো এফিডেভিট আপনি আমার কাছে নিয়ে আসেন, আমি 10টা ভুল দিয়ে এফিডেভিট বাতিল করে দিতে পারবো। কারণ মানে এত তথ্য, যে এই তথ্যের মধ্যে কিছু না কিছু বিভ্রান্তি, কিছু না কিছু ভুলের থাকবেই। তার মানে হচ্ছে যে আপনি যতগুলো পার্টি আছে একজন দেবে, একজনের বেশি দিলে বাতিল হয়ে যাবে। এটা তো আইন বলে, রুলস। এটা আমি সরকারকে তো দায়ী করতে পারি না, বিকজ রুলস আর মেড বাই ইলেকশন কমিশন। এখন এই রুলসটা তৈরি করার সময় স্টেক হোল্ডারদের সাথে কোনো কথা বলা হয়নি। আজকালকের মানে বর্তমানে মডার্ন যুগে আপনি স্টেক হোল্ডার ছাড়া নির্বাচন কখনো সুষ্ঠু হবে না, আপনি করেন নাই। এবং এই যে এখন দেখেন 74 জন বাতিল হয়েছে, এর মধ্যে বেশিরভাগই হচ্ছে, আরো বেশি বাতিল হয়েছে, আমরা তো আরো দেখছি যে এনিওয়ে আমি 74টা সন্ধ্যা পর্যন্ত শুনলাম, 80 হয়ে গেছে ওটা, গতকাল আরো ছিল না, আজকে মিলে আমি সন্ধ্যা পর্যন্ত বলতে পারি, যেটা আমার কাছে আছে 74, হয়তো এখন আরো বেশি হয়ে থাকে, দুটো মিলে মানে প্রায় 100 পর্যন্ত। আমি প্রায় 100 যদি হয়ে থাকে, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। 100 এর মধ্যে আপনি বেশি দেখবেন অনেক পৌরসভাতে এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হচ্ছে। তার মানে তার অপোনেন্ট ইজ আউট। কি হয়তো অ্যাপিল করার সুযোগ আছে, কিন্তু এই অ্যাপিল করে কোনো লাভ হয় না,
খুব বেশি দূর আগায় না, অনেকে অ্যাপিল করেও না। এখন এইটা যদি আপনি দেখেন, আপনি এইটাকে এখানে একটু বিশ্লেষণ করতে হবে। কারণ আমার কাছে যদি ডেটা আসে আমি বিশ্লেষণ করতে পারবো যে কি কি কারণে হয়েছে, কারণ আইনটাই ওরকম। তো এখন এই আইনটা যখন আমরা যখন আমরা জাতীয় সংসদের জন্য করি, তখন আমরা বলেছিলাম একাধিক এইসব কারণে একাধিক প্রার্থী মনোনয়ন দেবেন, এবং ফাইনালি যখন বাছাই শেষ হয়ে যাবে তখন পার্টি বলবে যে তার প্রার্থী, যেটা সংসদ নির্বাচনে যেটা এক্স্যাক্টলি, ওটা না করে এটা করার মানে হচ্ছে যে আপনি রিটার্নিং অফিসারের মর্জির উপরে নির্ভর করছে বা তার মোটিভের উপরে নির্ভর করছে আপনি কাউকে যদি বাদ দিতে চান বাদ দেবেন। আমার কাছে একটা রিপোর্ট আসছে বেতাগী, পাইকগাছা এবং মাগুরা, আরও একটা কোন জায়গায়, এই 3-4টি জায়গায় একটি পার্টির একাধিক মনোনয়ন দেওয়া হয়েছিল, বাতিল হয়নি। না, এটা পত্রিকাও এসছে, একজনকে দেখে আর বাতিল হয়নি। তার মানে দেয়ার আর সিস্টেমেটিক প্রবলেমস আর বিং ক্রিয়েটেড। হ্যাঁ, এবং এটা তো আপনার আগে শুনতাম অ্যাডভান্স কান্ট্রিগুলোতে যে মার্জিন অফ এরার, ইট ইজ নট মার্জিন অফ এরার, এটা ডেলিবারেট এরার। এখন এইসব বিষয়ে যদি ইলেকশন কমিশন তার মানে এক্সার্ট না করে এখনই, এগুলো বন্ধ করা উচিত, বন্ধ করে ইনভেস্টিগেশন করা উচিত। হ্যাঁ, ফেনীতে 28 জন না 26 জন কাউন্সিলরের মধ্যে 16 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতা। হাউ ক্যান ইট বি? কারণ আমরা জানি আমাদের দেশে, আমি একটু শেষ করি তাহলে ওনার জন্য, লোকাল বডি ইলেকশন ইজ মোস্ট ইন্টেন্স ইলেকশন। এখানে কেউ কাউকে ছাড় দেয় না। হ্যাঁ, এক বাড়ির ভিতরে ছেলের বউ, নাতি পুতি সব ইলেকশন করে। তো সেইখানে আপনি কাউন্সিলে একেবারে অপ্রতিদ্বন্দ্বিতা থাকবে ইম্পসিবল। এবং ফেনীর যে পৌরসভাতে আরেকজন যিনি ছিলেন উনি বাতিল হয়ে গেছেন, এখন এটা বোধহয় কাল পরশু ডিক্লেয়ার হয়ে যাবে আনকন্টেস্টেড। তো আমি যেটা ওভারঅল যেটা বলছি, এখানে কিন্তু সরকারকে আমি কোনোভাবেই দোষ দিতে পারছি না, বিকজ সব কিছু কিন্তু ইলেকশন কমিশন হাতে। এখন গভর্নমেন্টও বলবে আমার তো কিছু করণীয় নেই, নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনকে এখন এই জটিল ইলেকশনগুলোতে দে হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। যদি যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে, সবার জন্য সমান সুযোগের কথা বলে, তাহলে এই এলোমেলোগুলো যদি এখন না দেখে তাহলে দিস ইলেকশন আগে কি হয় আই ডোন্ট নো। প্রফেসর ফেরদৌস হোসেন যে প্রসঙ্গগুলো তুললেন, যে যখন আইন যেটা করা হয়েছে সেটা নিয়েই একটা ট্র্যাপ সাখাওয়াত হোসেন বলছেন, সাথে যে ডেলিভারেট এররের কথা বললেন, এটা আমরাও তো উনি যেটা সত্যই হয়তো বলেছেন যে 14 পৃষ্ঠার যদি হয় সেটা তো নির্বাচন কমিশনের মর্জির উপর নির্ভর করে অনেকটা। আপনি কিভাবে দেখছেন? মাইনর মিস্টেকসগুলো তো বাদ দেওয়া যেতে পারে। দেখেন, এখানে আমি ওনার সাথে সাপ্লিমেন্ট করি কিছু। সেটা হচ্ছে যে এই নির্বাচনে রিটার্নিং অফিসার কারা, যারা এই মনোনয়নগুলো বাতিল করে দিচ্ছেন, কার সিদ্ধান্তে বাতিল হচ্ছে? রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তে বাতিল হচ্ছে। এখন 234টি পৌরসভায় নির্বাচন হচ্ছে, সম্ভবত 151 বা 53টি পৌরসভায় রিটার্নিং অফিসার হচ্ছেন এডিসি জেনারেল এবং ইউএনও। আর নির্বাচন কমিশনের লোকবল থেকে কিছু সংখ্যক দেওয়া হয়েছে, এরকম হবে। তার মানে হয়তো 1/4 বা 1/3, মানে হ্যাঁ না 1/4 দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের নিজস্ব লোকবল থেকে, আর 3/4 দেওয়া হয়েছে মানে রিটার্নিং অফিসার সরকারি কর্মকর্তাদের মধ্যে থেকে। আমরা একটা প্র্যাকটিস কিন্তু দেখি বাংলাদেশে, সেটা হচ্ছে এই যে কোনো জেলাতে বা উপজেলাতে যখন কাউকে ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়, দেখা যায় যে ওই এলাকার যিনি এমপি বা মন্ত্রী, সাধারণত ওনার পছন্দের ব্যক্তিকেই উনি ওই তার এলাকায় নিয়োগের জন্য তদবির করেন, এবং সেইভাবেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বা অনেকাংশে এই নিয়োগগুলো হয়ে থাকে। এবং আরেক এটা হলো মানে একেবারে পার্টিকুলারলি আমরা বলতে পারি। আর জেনারেল একটা বিষয় তো এখানে আছেই, সেটা হলো যে প্রশাসনকে ব্যাপকভাবে দলীয় মেজাজে বা দলীয়করণ করা হয়েছে। এটা দীর্ঘদিন ধরেই এই প্র্যাকটিস বাংলাদেশে চলছে, এবং এখন এটা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে মানে একটা চরম রূপ লাভ করেছে বলেই বিভিন্ন মাধ্যমে আমরা এটা অনুভব করতে পারি। এখন প্রশ্ন হলো যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যে কথা বললেন যে আইনে ফাঁক রাখা আছে, আইনে ফাঁক আছে, যে আপনি একজনের হয়তো 3টা এররকে আপনি ওভারলুক করলেন, আরেকজনের একটা এররকে
আপনি স্ট্রিক্ট করে বাদ দিয়ে দিলেন। তো ফলে হচ্ছে কি যে এই যে রিটার্নিং অফিসার এবং তাদের উপর যেসব অন্যান্য যে অথরিটিগুলো, তার নিরপেক্ষতা বা তার অবজেক্টিভ মানে পজিশন, এইটা কতটুকু কার্যকর আছে তা কিন্তু এইসব কতগুলো ঘটনা যদি আপনি একটার সাথে একটা যোগ করেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এখানে একটা পলিটিক্যাল মোটিভ কাজ করে কিনা। যদি পলিটিক্যাল মোটিভ কাজ করে নির্বাচন সংশ্লিষ্ট বা নির্বাচন পরিচালনার সাথে যারা যুক্ত তাদের মধ্যে, তাহলে রুলিং পার্টির বাইরে যেসব পার্টি এখানে নির্বাচন করছে, এটা আমি বলছি এই কারণে যে এই প্রথমবারের মতোই এই স্থানীয় সরকারে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তার মানে এখানে সরাসরি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেই ক্ষেত্রে যদি ব্যাপারটা এমন হয় যে ওই ইলেকশন কমিশন এবং তাদের নিয়োজিত রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা ল এনফোর্সিং এজেন্সি তারা যদি ওই পলিটিক্যাল মোটিভ অনুযায়ী যদি তারা বিহেভ করে বা ফাংশন করে, তাহলে এই নির্বাচন হবে না। আমি এইভাবে বলতে চাই যে নির্বাচন বলতে আমরা কি বুঝি। খুব সিম্পল ভাষায় আমি বলতে চাই, নির্বাচন মানে হচ্ছে একজন ভোটারের রাইট। কি রাইট? যে সে একজন প্রার্থীকে বাছাই করবে তার প্রতিনিধি হিসেবে। এখন প্রশ্ন হলো যে আপনি সেই রাইট এক্সারসাইজ করবার আগেই অনেক ক্ষেত্রে কিন্তু তার সেই রাইটটা আপনি বন্ধ করে দিচ্ছেন, সেই দরজাটাই আপনি বন্ধ করে দিচ্ছেন। তার মানে কি যে এমন কিছু মানে সূক্ষ্ম ব্যবস্থা আপনি এখানে রেখেছেন যাতে করে ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীতাই আপনি বাতিল করে দিতে পারেন, দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার একটা ব্যবস্থা। এই ট্রেন্ডটা আরও গত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে যে ব্যাপকভাবে স্পষ্ট হয়ে উঠল যে মোর দেন হাফ মানে অর্ধেকের বেশি সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো। এখন সংসদীয় গণতন্ত্রে কি হয় যে সিম্পল মানে মেজরিটি যারা থাকে, মেজরিটি পার্টি ইন পার্লামেন্ট, তারা কিন্তু আপনার সরকার গঠন করতে পারে। তো এখন যারা বিরোধী দল তারা একই সাথে সরকারি দল, তারা এক সময় একই সাথে মহাজোটও ছিল, এখনও আছে প্রকারান্তরে, হয়তো মানে এক ধরনের ডিক্লারেশন তারা পাবলিকলি দিয়েছে, কিন্তু কার্যত কিন্তু এখনো একইভাবেই তারা কাজ করে। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে এই ধরনের পরিস্থিতিতে তার মানে সরকারের বিরুদ্ধে কোনো শক্তিকে আপনি পার্লামেন্টের মধ্যে বা সরকারের বিরুদ্ধে কোনো শক্তিকে আপনি স্থানীয় সরকারের মধ্যে আপনি রাখতে চান না। তাহলে কি দাঁড়াবে? আমি ফলাফলটা নিয়ে একটু কথা বলি। তাহলে যেটা দাঁড়াবে, আমি সংক্ষেপে বলছি, ইলেকশন নিয়ে উনি বলবেন, সেটা দাঁড়াবে হচ্ছে এই, সেটা হলো যে কেন্দ্র থেকে শুরু করে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত একটি দলের বা একটি পক্ষের একটা একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। এবং এই ধরনের একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা যদি একটি সমাজের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে তৈরি হয়, তার মানে হলো যে সেখানে গণতন্ত্র বা গণতন্ত্র টিকে থাকা বা গণতন্ত্র বিকশিত হওয়ার যে সম্ভাবনাগুলো সবগুলোই ধ্বংস হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই যে এই পৌরসভা নির্বাচনকে দলীয় ভিত্তিতে করা, এটা হচ্ছে সেই গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকে আরেকবার মানে মানে ধ্বংস করবার আরেকটা পদক্ষেপ হিসেবে আমি আপাতত এটাকে বিবেচনা করি। এবং সামনে যে পরীক্ষাগুলো, যেটা জনাব শাখাওয়াত হোসেন সাহেব বলছেন যে নির্বাচন কমিশন কি করে, এখন নির্বাচন কমিশনের যে সাংবিধানিক এখতিয়ার আর প্র্যাকটিক্যালি নির্বাচন কমিশন যা করতে পারে, এ দুয়ের মধ্যে কিন্তু আমরা একটা বিস্তর পার্থক্য লক্ষ্য করি। আপনি দেখবেন যে ভারতেও কিন্তু ইলেকশন কমিশন কাজ করে বা তারাও রিটার্নিং অফিসার নিয়োগ করে ওই জেলা প্রশাসকদের, কিন্তু সেখানে নির্বাচন কমিশন তাদের যে নৈতিক অথরিটি বা আইনগত অথরিটি যেটা প্রয়োগ করে, আমরা লক্ষ্য করছি যে আমাদের নির্বাচন কমিশন সেটা প্রয়োগ করতে ব্যর্থ। এবং এটা যদি প্রয়োগ করতে ব্যর্থ হয় এবং সরকারের হাতে যদি ব্যাপক ক্ষমতা থাকে ওই মেশিনারিগুলো নিয়ন্ত্রণ করবার, তাহলে একটি ক্ষমতাসীন সরকার সমস্ত মেশিনারি তার আছে নিয়ন্ত্রণ করবার মতো, সেখানে সে ডিফিট মেনে নেবে, জনগণের মানে ভোটকে সে মানে অনার করবে। এইটা কিন্তু অতীতের যে ঘটনাগুলো, যেমন গত জাতীয় সংসদ নির্বাচন, পরবর্তীকালে উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এইসব নির্বাচনের যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা হওয়ার সম্ভাবনা নাই। আর সেই সম্ভাবনা যদি না থাকে তাহলে এখানে কি হবে, এটা নির্বাচনের নামে
আসলে এটা হবে একটা প্রহসন, এটাকে নির্বাচন বলা যাবে না। এবং নির্বাচন নামক যে প্রতিষ্ঠান, নির্বাচন নামক যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এইটা বাংলাদেশে আরেকবার হোঁচট খাবে বলেই আমি আশঙ্কা করছি। কারণ পরিস্থিতি যা আমি দেখতে পাচ্ছি এবং আজকেও যা দেখতে পেলাম বিভিন্ন টেলিভিশনের স্ক্রলে যে প্রবণতাগুলো লক্ষ্য করলাম, তাতে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন নামক এই প্রতিষ্ঠানটিকে বোধহয় আরেক দফা ধ্বংসের বা তার উপর আরেকটা পেরেক মারবার যে মানে প্রস্তুতি বা প্রক্রিয়া, সেটাই বোধহয় চলছে। তবে আমার কথা মিথ্যা হোক, এটাই হয়তো মানে জনগণের প্রত্যাশা হবে। কিন্তু পরিস্থিতি মানে পর্যবেক্ষণ করে আমার কাছে মনে হচ্ছে আমার যে ধারণা, সেই আশঙ্কাটাই হয়তো সত্য হতে যাচ্ছে। আমরা একটা বিরতি নিব, তার আগে যে প্রফেসর ফেরদৌস হোসেন রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক, তার যে অ্যানালিসিস সেটা নিয়ে আপনার শুনবো। সাথে সাথে যে 234টি যে পৌরসভা নির্বাচন হবে তাদের একসাথে করবে, সেটার নির্বাচন কমিশনের সক্ষমতা কতটা আছে এবং সদিচ্ছা কতটা আছে বলে আপনার মনে হচ্ছে। বিশেষ করে যে পৌর নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনের দলীয় ভিত্তিতে করা, সেক্ষেত্রে যে একটা দলের একটা নিরঙ্কুশ যে ক্ষমতার যে বিকেন্দ্রিক ক্ষমতার যে প্রতিষ্ঠা হতে যাচ্ছে, সেটা নিয়ে গণতন্ত্রের জন্য শুভকর হবে না, এরকম উনি মন্তব্য করেছেন। এবং এই সাথে সেটা আমরা জানতে চাইবো এই প্রেক্ষাপটের সাথে একটু জানতে চাইবো যে আপনারা যখন কমিশনে ছিলেন তখন আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সময় 253টিতে পৌরসভা নির্বাচন হয়েছিল, 5 ধাপে আপনারা করেছিলেন এবং ওই নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল। আমাদের আরো হবে, আমি একটা পরিসংখ্যানে দেখেছি যে 5 ধাপে ধাপে করেছিলেন। মূল কথা হলো যে আপনারা ধাপে ধাপে এটা 5 ধাপে করেছিলেন। তো এখন এই নির্বাচন কমিশন 234টি পৌরসভায় একই সাথে করতে যাচ্ছে। এর আগে আমরা পুরো সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দেখি 3টি হ্যান্ডেল খুব একটা ভালো মতো করেছেন বলে গণমাধ্যমে এরকম রিপোর্ট আসেনি। তা আপনি কিভাবে দেখছেন? প্রথমে আমি একটা কথা বলি, ডক্টর ফেরদৌস যেগুলো বলেছেন, উনি তো একটা বিশ্লেষণ দিয়েছেন উইচ ইজ মোর অর লেস ট্রু ইন পলিটিক্যাল সায়েন্স টার্মে, যে একটা গণতন্ত্রে যদি এক পার্টি নিরঙ্কুশ বিজয় হতেই পারে, এতে তো কোনো অসুবিধা নেই। আমরা ভারতে দেখলাম যে কংগ্রেসের মতো পার্টি মাত্র 54টি সিট পেয়েছে। দিস ক্যান হ্যাপেন। ইন্দিরা গান্ধীর সময় 117টি পেয়েছিল। এটা হতে পারে যদি প্রপার লোকের ম্যান্ডেটের মাধ্যমে এটা হয়। আপনি যখন ম্যান্ডেটটাকে ম্যানিপুলেট করবেন, তখনই উনি যে আশঙ্কাটা করলেন সেই আশঙ্কা আসে। এবং এই যে আপনার দলীয়ভাবে হচ্ছে, দলীয়ভাবে হওয়াটা আমি মনে করি যে বিশ্বের অনেক জায়গায় হচ্ছে, এটা হতে কোনো অসুবিধা নেই। আমার একটা রিজার্ভেশন ছিল যে ইউনিয়ন কাউন্সিলের উপর পর্যন্ত দলীয়ভাবে হোক। কিন্তু বিষয়টা হলো যে যেইভাবে বললাম যে আইনগুলো এবং যেইভাবে তড়িৎ গতিতে এটা করা হয়েছে উইদাউট ডিসকাসিং উইথ স্টেক হোল্ডার্স, সেইখানে ডেফিনেটলি একটা মনে হয় যেন সরকার একটা তাড়াহুড়া ছিল। সেই সাথে আমি জানি না ইলেকশন কমিশনের কী কম্পালশন ছিল যে ওনারা এইভাবে রুলসগুলো তৈরি করেছেন, যে রুলসগুলো মোটামুটি এনি সাইডে ক্যান বি ইউজড। এবং বাংলাদেশে এটা তো ঠিক, আপনি যে কোনো ইনস্টিটিউশন বলেন, ইনক্লুডিং ব্যুরোক্রেসি, এটা তো আজকের কথা না, অতীত থেকেই এই আপনার ডেমোক্রেটিক পার্টিগুলো এত বেশি এগুলোকে পলিটিসাইজ করে ফেলেছে যে এর কোনো আর উপায় নেই। আপনার ইউনো বলেন, ওসি বলেন, সবই কিন্তু এখন এমপি সাহেবের লোক, এমপি সাহেবের কথা ছাড়া কিন্তু হয় না। কারণ এইখানে কিন্তু আপনার বাংলাদেশ নির্বাচন কমিশনের যদি আপনি বলেন, আমি কোনো তথ্য দিচ্ছি, বাংলাদেশ নির্বাচন কমিশন এখন 500+ অফিসার রয়েছে মাঠ পর্যায়ে, এবং তাদেরকে এই গত 5 বছর 6 বছর কিন্তু অনেক ট্রেন্ড করা হয়েছে, এবং সিনিয়রদেরকে ট্রেন্ড করা হয়েছে কীভাবে হাউ টু হ্যান্ডেল দি ইলেকশন। এবং আপনার মনে আছে যে 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 চিটাগংয়ের মতো একটা নির্বাচন একজন অনলি ওয়ান লেডি অফিসার কন্ডাক্টেড। হ্যাঁ, সেটা তো বেশ আলোচিত হয়েছিল, বলতে পারবে না যে সেখানে কোনো সমস্যা হয়েছিল। কুমিল্লাতে এরপরে হয়েছে, নারায়ণগঞ্জের মতো জায়গায় আমাদের নিজস্ব অফিসার করে, ইলেকশন কমিশন নিজস্ব অফিসার করেছিল। কাজে ইলেকশন কমিশন যদি চাইতো তাহলে এইগুলোতে আপনার 234 জনই কিন্তু রিটার্নিং অফিসার দেওয়া যেত। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একটা ভালো কন্ট্রোল থাকতো এদের উপরে। যাক, যেটা তারাই বলতে হবে কেন করেনি। ভারতের রেফারেন্স উনি দিয়েছেন। আপনাকে একটা জিনিস, ভারতের বিষয়টা হলো কি, আমরা রেফারেন্স দেই ঠিকই, ভারতে কিন্তু ইলেকশন কমিশন এত বড় না।
ওদের টোটাল ম্যান পাওয়ার হচ্ছে 300 প্লাস, হ্যাঁ, তাদের নিজস্ব যে ম্যান পাওয়ার 300 প্লাস, কিন্তু সিইও এবং ডিস্ট্রিক্টে ডিএম বলে তারা, ডিএম বাই ভার্চু অলসো ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এবং তিনি কিন্তু রিটার্নিং অফিসার হন। সেখানে কিন্তু এরকম পলিটিসাইজ হয় নাই। সেন্ট্রাল গভর্নমেন্টের যে যারা কর্মকর্তা তারা এক স্টেটে আরেক স্টেটে আছে, তার নিজস্ব স্টেটের বাইরে কিন্তু সে চাকরি করছে, প্লাস পলিটিসাইজড হয়েছে, এমন হয় না তা নয়, কিন্তু একটা লেভেলের উপরে গিয়ে কিছু কিছু সংখ্যক পলিটিসাইজ হয়েছে। কাজে সেখানে কিন্তু এই আশঙ্কাটা থাকে না। তাছাড়া ওখানের ইলেকশন কমিশনের একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে যে একটা ডেমোক্রেটিক প্রসেস সেখানে আছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি তৈরি হয়ে গেছে যে ইলেকশন কমিশন ইজ এভার ভিজিলেন্ট। আমরা যেটা নমুনা দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলে আপনার চিফ মিনিস্টারকে থ্রেট করলো যে আপনি যদি না বদলান কালকে আমরা ইলেকশনটা বন্ধ করে দেবো। কাজে কোনো পলিটিক্যাল পার্টির লিডার কিন্তু এটা চায় না। আমি এটা ফিরে আসছি, কাজে ওনার যে অ্যানালাইসিস ঠিকই আছে, এবং আমরা মনে করি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি 2/3 নিজেদের অফিসার দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে, 1/3 আপনি দিলেন, 2/3 নিজেদের, বিশেষ করে যে সমস্ত যখন অফিসার আছে, এবং আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশে কতগুলো জায়গা আছে, সব জায়গায় কিন্তু মানে এই ধরনের গন্ডগোল হয় না। কিছু কিছু যেটাকে বলে ব্যাটল গ্রাউন্ড বলে কতগুলো জায়গা আছে, সেই সব জায়গায় যে ফেনী, নোয়াখালী, বগুড়া, কুমিল্লা, চিটাগং, বরিশাল, এই অঞ্চল, তো এইসব জায়গায় কিন্তু আপনি কন্ট্রোল রাখার জন্য নিজেদের অফিসার দেওয়া উচিত ছিল। আপনি যদি একটা পরিসংখ্যানে দেখেন, এই যে যেটা ইন্টারেস্টিং একটা পরিসংখ্যান দেখেন, আমার কাছে আসলে আমি দেখবো যে 81 জন বা 100 জনের কথা বলছেন, যেখানে ইলেকশন কমিশনের অফিসার ছিল আছে রিটার্নিং অফিসার, সেখানে কতজন বাতিল হয়েছে আর অন্য জায়গায় কোথায় বাতিল হয়েছে, এটা কিন্তু একটা ভেরি ইন্টারেস্টিং স্টাডি হবে আর কি এটা। তো 234 জনের কথা যেটা বললেন, আমাদের সময় আমরা এই ইলেকশনগুলোকে নিজেদের কন্ট্রোলে রাখার জন্য আমরা কিন্তু ধাপ ওয়াইজ করেছি। আমরা সাউথ থেকে শুরু করেছি, মোস্ট ডিফিকাল্ট এরিয়া থেকে শুরু করেছি, এবং নর্থ মোটামুটি বলা যায় যে লিটল ইজি এরিয়া, ওখানে এত লোকজন পিপুল আর মারামারিও করে না, খুব কম করে, আর এরকম এত সমস্যা সৃষ্টি হয় না। এখন এই ইলেকশন কমিশন কেন করলো, এটা পিছনে কিন্তু একটা সাইকোলজি কাজ করেছে। যেটা এক ধাপে করা উচিত ছিল সেটাকে ওনারা ভেঙে করেছে, সেটা হলো উপজেলা নির্বাচনটাকে ভেঙে করতে গিয়ে লাস্টের দিয়ে তাদের কন্ট্রোল ছিল না, অনেক ক্রিটিসিজম হয়েছে, সেইটাকে আমার মনে হয় সেই ক্রিটিসিজম মাথায় রেখে 234কে করেছেন। হোয়ারাজ আপনাকে মনে রাখতে হবে যে এই ইলেকশনগুলো জটিল ইলেকশন, উপজেলা ইলেকশনে মাত্র 3টি ব্যালট, মানে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান মহিলা, একজন চেয়ারম্যান, 3টি। এখানে কোথাও 26টি আপনার পদ, তার মানে 26টি ওয়ার্ডের আলাদা আলাদা ব্যালট, এবং আপনাকে এই 26টি ওয়ার্ডের 26 জন 3 করে ধরেন, কাজে এটা আরও জটিল আকার ধারণ করে। সেই জন্য এখানে যেটা করতে পারতো ওটা হচ্ছে যে সাউথ থেকে আপনি শুরু করেন, যেহেতু বর্ষা, যাতে আপনি নর্থে আস্তে 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 ফেব্রুয়ারি মার্চের মধ্যে মাঝখানে তো গ্যাপ থাকতে পারে, এসের জন্য। এখন ওনারা 234 করেছেন, এখন কন্ট্রোল করা বড় মুশকিল হয়ে যাচ্ছে। হাউ ডু ইউ মনিটর 234 ইনটু 234 ইউনিট, কিন্তু ওর ভিতরে যে কতগুলো ওয়ার্ড, পুরো ওয়ার্ডকে যদি আপনি হিসাব করেন তাহলে 2000-2500 মতো বা 1500 মতো ইলেকশন হবে, 1500 ইলেকশন উইদিন দি ইলেকশনস। তো এইটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর তাছাড়া এখনকার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এখন পুলিশ দেখেন কত দিকে এমপ্লয়েড, আজকে এখানে বোমা ফুটতেছে, কালকে ওখানে একজনকে মেরে ফেলছে, 3 জঙ্গি ধরা পড়তেছে। সো অল দিস থিংস, এটা অবশ্য ওনাদের প্ল্যানিং, বাট এটা না করে ধাপে ধাপে করলে ভালো হতো। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আসি, আমরা আজ অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসতেছি। তো সেটা হলো যে অন্য একটা প্রসঙ্গে আসি, যা বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটা একটা দিক আছে। সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই গ্রেপ্তার হচ্ছে, বিএনপির গ্রেপ্তার হচ্ছে, জামাতের গ্রেপ্তার হচ্ছে, বা বিরোধী দলের বিভিন্ন অজুহাতে বা যাদের বিরুদ্ধে মামলা আছে বা বিভিন্নভাবে গ্রেপ্তার হচ্ছে, এবং এখনও হচ্ছে, নির্বাচনের আগে এখনও গ্রেপ্তার হচ্ছে। তো এই সিচুয়েশন আপনি মনে করেন যে লেভেল প্লেইং ফিল্ডে যে প্রসঙ্গটা, সেটা কি কতটা এই নির্বাচনের জন্য সহায়ক হবে? দেখেন, এখানে আমি ক্লিয়ারলি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ক্রাইমকে যদি আপনি কন্ট্রোল করতে চান বা ক্রিমিনালকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে এটা একটা দৃষ্টিভঙ্গি।
যে ক্রাইম যেখানে হবে এই ক্রাইমের সাথে যারা যুক্ত থাকবে তাকে আমি গ্রেপ্তার করব, ঠিক আছে, তাকে আইনের কাছে সোপর্দ করব। সেই ক্ষেত্রে কারো কোনো বক্তব্য থাকার কথা না বা থাকে না। যদি ব্যাপারটা এমন হয় যে সারা বাংলাদেশে যত ক্রাইম হচ্ছে বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে বা পলিটিক্যাল ক্রাইম যেগুলো হচ্ছে বা পলিটিক্যাল উদ্দেশ্যে যে ক্রাইমগুলো হচ্ছে সেগুলো সব বিএনপি জামাতের লোকেরা করছে এবং তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে, তাহলে কিন্তু আমার মনে হয় কারো আপত্তি করার কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা কি দেখি টেলিভিশনে, পত্রপত্রিকায় কি দেখি? আপনি যদি গত 1 মাস 2 মাস 3 মাসের মানে তথ্যগুলো একত্রে করে এটাকে যদি আপনি টেবিলে উপস্থাপন করেন তাহলে দেখবেন যে গত 3 মাসে শাসক দল বা সরকারি দলের অন্তর্দ্বন্দ্বে বা অভ্যন্তরীণ কোন্দলে যত লোক নিহত হয়েছে, আহত হয়েছে, তা ইন্ট্রাপার্টি কনফ্লিক্টের চাইতে অনেক অনেক গুণ বেশি। এখন যদি বিএনপি জামাত ধরেন 10টা ক্রাইম করে, রুলিং পার্টি করে 20টা ক্রাইম, সেখানে কি হয় যে রুলিং পার্টির লোক অ্যারেস্ট হয় হয়তো 1-8 জন, হয় বা হয় না, আর বিরোধী দলের লোক হয়তো ক্রাইম হয় 10টা, মামলার নেচারটা হয় এরকম যে ঘটনা ঘটেছে এক জায়গায়, আসামি 100 জন নাম দিয়ে, আর অজ্ঞাত আরো কয়েক হাজার, 5,000। তার মানে একটা আপনি এফআইআর দায়ের করে দিলেন এবং এরপরে যাকে ইচ্ছা তাকে আপনি গ্রেপ্তার করতে পারেন। এই যে অবস্থাটা তৈরি হচ্ছে বা তৈরি করা হয়েছে, এতে করে হচ্ছে কি? এতে করে হচ্ছে যেটা আমি যে কথা আগেই বলেছিলাম, সেটা হলো যে এইখানে কোনো বিরোধী দলের জন্য স্পেস এটাকে সাংঘাতিকভাবে সংকুচিত করে ফেলা হচ্ছে। আমার আশঙ্কাটা হচ্ছে এই জায়গায় যে আপনি যদি এইভাবে নানা মানে অজুহাতে, নানা প্রক্রিয়ায়, নানা কৌশলে যদি আপনি বিরোধী দলকে এইভাবে মানে কোণঠাসা করতে থাকেন বা বিরোধী দলের স্পেসকে আপনি সংকুচিত করতে থাকেন, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আমরা যার জন্য লড়াই করেছি, স্বাধীনতা যুদ্ধ করেছি, 90-তে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই লড়াইটার যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা 90-এর পরে যেটা হলো যে সংসদীয় ধরনের গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে তৈরি করব। সেই সংসদীয় গণতন্ত্র যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু এই সংসদীয় গণতন্ত্রের পাখির মতো তার 2টা ডানা, একটা হচ্ছে ট্রেজারি বেঞ্চ আর একটা অপোজিশন। এখন এই অপোজিশনকে যদি আপনি দাঁড়াতে না দেন, যেমন পার্লামেন্টে অপোজিশন থাকবে না, যে অপোজিশন থাকবে সে হবে আপনার শিখণ্ডী অথবা তাবেদার অথবা মানে বিটিম। আবার রাজপথে বিরোধী দল থাকবে না, বিভিন্ন ফর্মে আপনি বিরোধী দলকে কোণঠাসা করে জেল, জুলুম, নির্যাতন, হুলিয়া, গ্রেপ্তার এটসেট্রা করে আপনি একেবারেই বিরোধী দলের রাজনৈতিক স্পেসটাকে আপনি ধ্বংস করে দেবেন। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে যে কর্তৃত্ববাদী ব্যবস্থা তৈরি হবে, সেই কর্তৃত্ববাদী ব্যবস্থা ক্রমান্বয়ে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ লাভ করবে। এখন এইটা যদি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ লাভ করতে থাকে তাহলে এই যে আগ্রাসী থাবা, এটা যে শুধুমাত্র রাজনৈতিক দলের বিরুদ্ধে থাকবে সবসময় তা না, এটা গণমাধ্যমের উপরে আসবে, এটা সিভিল সোসাইটির উপরে আসবে, এইটা এনজিওর উপরে আসবে, এটা মানবাধিকার সংগঠনের উপরে আসবে, ক্রমান্বয়ে প্রত্যেকের উপরে কিন্তু এই থাবা বিস্তার লাভ করবে। এবং এইটা যদি করতে থাকে তাহলে এই যে আমি যে কথা বলছিলাম যে মানুষের যে রাইটস, তার যে ডিগনিটি, তার যে মানে কি বলে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো একসময় ধ্বংস হয়ে যাবে। কাজেই আমার যেটা মনে হয় যে এই ধ্বংস করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে যদি রোধ করা না যায় তাহলে আমি একটা ভয়াবহ বিপদ লক্ষ্য করি বাংলাদেশের সামনে। আর এই বিপদ থেকে যদি রক্ষা করতে হয় তাহলে আমি মনে করি যে এই বিপদ থেকে রক্ষার একটা মানে অনেকগুলো মানে বিষয়ের একটা বিষয় হচ্ছে নির্বাচনকে রক্ষা করা। এখন এই নির্বাচনকে রক্ষা করবার দায়িত্ব কার? এটা যদি আপনি বলেন, আমি অবশ্যই এইভাবে বলবো, উনি বারে বারে স্টেক হোল্ডার শব্দটা ব্যবহার করছেন, অবশ্যই রাজনৈতিক দলগুলো এখানে স্টেক হোল্ডার প্রধান। তাহলে রাজনৈতিক দলগুলোর এখানে দায়িত্ব আছে। অবভিয়াসলি এই রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বী পার্টি, এখানে একটা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের মেশিনারি আছে, তার অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আছে। 2 নম্বর হচ্ছে এই নির্বাচন পরিচালনার আমাদের দেশে
দায়িত্ব নির্বাচন কমিশনের, জি। তাদের দায়বদ্ধতা আছে। এবং এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে মানে না বিন্যস্ত করতে পারি, মানে সঠিকভাবে যদি এরা আচরণ করতে না পারে, তাহলে কি হবে? এই যে মানুষের যে রাইটস, আমি কিন্তু বারে বারে বলছি যে প্লিজ যদি যে আমার রাইটটা হচ্ছে ভোট দেবার। আমার ভোট মানে কি? ভোট হচ্ছে যে আমি আমার মতামত ব্যক্ত করছি, আমি আমার প্রার্থীকে বা প্রতিনিধিকে বাছাই করছি। এই রাইট থেকে যখন আপনি তাকে বঞ্চিত করবেন, তার মানে কি প্রকারান্তরে কিন্তু আপনি এই আঘাতটা আপনার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে করছেন। শুধু তাই নয়, আপনি আঘাতটা করছেন কিন্তু জনগণকে, যে জনগণ এইখানে হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার আমি মনে করি। সেই জনগণকে আঘাত করে, তার অধিকারকে খর্ব করে কখনো এইখানে আমি মনে করি যে নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, কোনোটাই এখানে এস্টাবলিশ করা সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে ওদের মিনিট 1.5 বা 2 আছে আপনার জন্য। সেটা হচ্ছে যে প্রসঙ্গগুলো তুলেছে, গণতন্ত্র এবং জনগণ এবং স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, 90 আন্দোলনের কথা বলেছে। প্রসঙ্গক্রমে আমরা বলতে পারি যে আজ 6 ডিসেম্বর আমরা সেই 25 বছর আগে স্বৈরাচারের পতন ঘটেছিল। তো গণতন্ত্র কথা, গণতন্ত্রের পূর্ণ গণতন্ত্র হবে, সংসদীয় কার্যকর সংসদ হবে, তাদের কথা ছিল। তো সে কোথায় আছে আমরা জানি না। তা আপনি প্রফেসর ফেরদৌস হোসেন যেটা বলেছেন, সেই প্রেক্ষাপটে আপনার যদি একটু মূল্যায়ন চাই। দেখুন, স্বৈরতন্ত্র আর গণতন্ত্রের ভিতরে অনেকগুলো সিমিলারিটিও আছে, আবার ইও আছে। বলে যে এই ফ্লড ইলেকশন যদি হয়, ফ্লড ইলেকশন মানে ইলেকশন যদি খুঁত থাকে, সেই রেজাল্ট কিন্তু আপনার ডেমোক্রেটিক অটোক্রেসির জন্ম দেয়। এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষা, আমার ভাষা না। ডেমোক্রেটিক অটোক্রেসির জন্ম দেয়। কাজে ইলেকশন, যখন আমরা লিবারাল ডেমোক্রেসির কথা বলি, লিবারাল ডেমোক্রেসি আমরা যা দেখছি এবং ইমার্জিং ডেমোক্রেসির ভেতরে এইখানে একটু তফাৎ আছে, যে আপনাকে ইলেকশনটা ইজ ওয়ান অফ দি টুল, মেইন ওয়ান অফ দি টুলস ফর ডেমোক্রেসি। সেটা যদি ফ্লড হয় তাহলে অটোক্রেসির, ডেমোক্রেটিক অটোক্রেসি মানে নির্বাচিত অটোক্রেসির মধ্যে আমরা চলে যাই। এখন আপনি দুইটাই কম্পেয়ার করতে পারেন। আমি ওই স্বৈরতন্ত্রের কথা বাদই দিলাম। এখন আমরা কতটুকু এগিয়েছি সেটা হলো বড় কথা। সেটার পরে 91 থেকে 96 একটা যদি 96 থেকে 2008, তাহলে 2008-এর পরে আমরা কত, 1 মিনিট কিন্তু আমরা কতখানি এগিয়েছি সেটা দিয়ে যদি আপনি বিচার করেন, তাহলে বুঝতে পারবেন যে মানে রিলেটিভ অবস্থানটা কোথায়। আমি লাস্ট কথা এটাই বলবো যে আমি আবার ফিরে আসছি যে একটা ডেমোক্রেটিক প্রসেসে প্রপার ইলেকশন উইথ অল দি স্টেক হোল্ডার যতখানি ক্রেডিবল, ফ্রি, ফেয়ার হবে, ততখানি আপনার একটা ডেমোক্রেটিক রুটস যে নেবে। এবং সেটার দায়িত্ব কোনো সরকারই নেয় না, এটার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের। কাজে অতীতে যা হয়েছে সেটা বাদ দিয়ে যদি এখনও ওনারা এটাকে কন্ট্রোল করতে পারেন অ্যান্ড লেট দেয়ার বি আ প্রপার অ্যাডজুডিকেশন অফ দ্য রুলস, তাহলে আমার মনে হয় যে আমরা হয়তো একটা বেটার নির্বাচন দেখব। আদারওয়াইজ উইল হ্যাভ দি সিমিলার রেজাল্ট যেটা আমরা অতীতে দেখেছি। এবং ডক্টর ফেরদৌস যেটা বলছেন, দ্যাট ইজ ওইটাই আপনার অবশ্যম্ভাবী বিষয় হয়ে যাবে। লাস্টলি আমি যেটা বলবো যে জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করলে তাকে মানে চট করে আপনি এটা কলমের খোঁচায় যদি বাতিল করে দেন, তাহলে কিন্তু আপনি ভোটারদের উপরে এক ধরনের ইনজাস্টিস করছেন। কাজে এই লটা কবে হয়েছে আমি জানি না, ইট শুড বি রিভাইজড। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ওয়েসিস এই সময় যে আশঙ্কা কথা প্রকাশ করা হয়েছে, সাথে সাথে এটাও বলা হয়েছে যে এই আশঙ্কাগুলো মিথ্যা হোক। আমরা সেটাই মনে করি যে সেই আশঙ্কাগুলো মিথ্যা হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতন্ত্রের পথে এগিয়ে যাবে, সেটা তেমনটি আমরা প্রত্যাশা করি। আর এই অনুষ্ঠান আপনারা যদি আমাদের অনলাইনে দেখতে চান, তাহলে ntvbd.com এই ঠিকানায় দেখতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।